মেয়েরা সত্যি বিয়ের আগে তারা একজন পুরুষকে এক্সপেক্ট করে, বিয়ের পরে তাকে সাসপেক্ট করে, আর তার মৃত্যুর পরে তাকে রেসপেক্ট করে। শর্মিলা কিছু দীর্ঘশ্বাস জমা হয়েই থেকে যাবে বুকে, কিছু অস্ত্র হয়তো থেমে থাকবে চোখের নিকটে, ঝরবে না কোনো শিশির বিন্দু। উর্মিলা, আয় তো বোন, এখন হাতে মেহেদি লাগিয়ে দে, এরপর শোকা হাতে অনেক দেরি হবে, তারপর কত কাজ। শর্মিলা ওকে এর মধ্যে শ্রাবণ চলে আসে। উর্মি, এখানে বসে থাক, এখন কোনো নড়াচড়া করবি না। শ্রাবণ, দুইটা মেয়ের মধ্যে আমি বসে থেকে কি করব? উর্মি, বাহ রে বাহ, আগে তো আমাদের কোলের মধ্যে সব সময় বসে থাকতি, এখন আবার কি করবি? এগুলো কেই বলে পরিবর্তন। এই কথা শুনে শর্মিলা মুচকি মুচকি হাসতে থাকে। শ্রাবণ যা থাকবই না এখানে, তো থাকই। শ্রাবণ উঠে যেতে ধরলে শর্মিলা হাত ধরে বলে, এখানে বসে থাকো, কোথাও যাওয়ার দরকার নেই এখন। উর্মি শর্মিলাকে মেহেদি লাগিয়ে দেয়, আর শর্মিলা উর্মিলাকে মেহেদি লাগিয়ে দিয়ে উঠানে বসে থাকে। এর মধ্যে শর্মিলার বাচ্চা ঘুম থেকে উঠে যায়। শর্মিলা ভ্যাঁ বাচ্চাকে খেয়ে যায়, হাতে মেহেদি। বাচ্চাকে নিয়ে কে থাকবে এখন? শর্মিলা বলে, উর্মির বাচ্চা কাস্তা হলে আর এসবের শখ থাকে না, যাই আমি হাত ধুয়ে ফেলি। শ্রাবণ, থাকো, আমি বাচ্চাকে নিয়ে থাকতেছি কিছুক্ষণ। উর্মি, এই তো বাচ্চার বাবা তো একটা আছেই এখানে, তুই আমাকে হেল্প করবি? যে কয়দিন তুই এখানে আসিস ততদিন বাচ্চাকে শ্রাবণই নিয়ে থাকবে। শ্রাবণ, তোরা থাক, আমি বাচ্চাকে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। শ্রাবণ চলে গেল। শর্মিলা, উর্মিকে দেখে দিস। শ্রাবণের কিন্তু আগের মতো এখনও তারটা রাগ নেই, অল্পতেই অনেকটা মানিয়ে নিতে শিখে গেছে। উর্মি, হ্যাঁ এটা সত্যি বলছিস। আচ্ছা একটা কথা বলতো আমাকে, তোরা তো সেক্স করেছিলি, সব করেছিলি, তাহলে কিভাবে তোরা দুজনে দুজনকে ছেড়ে দিলি? বিসর্জন দেওয়ার থাকলে আগেই দিতি, এত ক্লোজ হওয়ার তো দরকার ছিল না। শর্মিলা, ক্লোজ কেউ ইচ্ছা করে হয় না, মনের অজান্তেই হয়ে যায়। তার চোখে আমি আমার সর্বনাশ দেখেছিলাম, কিন্তু ভালো তো বাসতাম, তাই সব মেয়েই নিয়েছিলাম। তুই তো আর সব কিছু জানিস না, আর পরে সেভাবে যোগাযোগ না হওয়ার কারণে তোকে বলাও হয়নি। উর্মি, তো এখন বল। শর্মিলা, শুরু থেকে না বললে বুঝবি না, আর এত সময় কোথায়? উর্মি, যতটুকু বলা যায় বল। রাতে আজকে তোর কাছে শুভ, তখন শুনবনি বাকিটা। শর্মিলা, আচ্ছা শোন তাহলে। সময়টা আজ থেকে 4 বছর, তখন আমাদের কোনো সম্পর্ক ছিল না, দুজনেই দুটি ভিন্ন জেলা থেকে এসে একটা শহরের কলেজে এসে ভর্তি হই। প্রথম প্রথম মুখোশ করে কলেজ যেতাম, কখনোই মুখ বের করতাম না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, সবাই সবার সাথে মোটামুটিভাবে পরিচিত হয়েছে, কিন্তু আমার ফেস দেখা যায় না দেখে কেউ ঠিকভাবে কথাই বলতে চাচ্ছিল না। এখনকার যুগে যে ফেস মেপে কথাবার্তা সম্পর্কের উন্নতি হয় তা তো আর আমি জানতাম না। আমারও একা একা বোরিং লাগতো, তাই আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন থেকে আমিও কলেজে মুখোশ করা ছেড়ে দেব। রাত শেষে পরের দিন যখন কলেজ গেলাম, ক্লাসে মোটামুটি সবাই অপরিচিত বা নতুন স্টুডেন্ট মনে করতে থাকে আমাকে, কিন্তু আমি তো জানি আমি কে। যখন রোল ডাকা হয় তখন হয়তো কেউ কেউ বুঝতে পারে যে আমি শর্মিলা। মোটামুটি সবাই এরপর থেকে নিজে থেকে চাহিদা করে আমার সাথে কথা বলতে আসতো। আমারও ভালো লাগতো সবার সাথে আড্ডা দিতে। এভাবেই 2টা মাস চলে যায় কলেজ জীবনের। সবাই ঠিকমতো পরিপাটিভাবে কলেজে আসে, সবাই নীরব চুপচাপ থাকে, কিন্তু একটা ছেলে শুরু থেকে চোখে না পড়লেও এখন বেশ চোখে পড়ে। ওই ছেলেই আজকের এই শ্রাবণ। উর্মি, তারপর শর্মিলা, তারপর আর কি মাঝে মাঝে নোটিশ করতাম
সিগারেট খাইতো কলেজের আশেপাশে, দেখতাম মারামারি করতো বকাটে ছেলেদের সাথে। এইসব দেখে ওর সাথে কথা বলা তো দূরের থাক, আমি ওরে কল্পনাও করতে পারতাম না। কিন্তু সত্যি কথা হলো, ভাবনায় শুধুই ওই ছেলে আসে। ঘুমাতে গেলেও এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। হুট করে একদিন দেখা হয়ে যায় একটা রেস্টুরেন্টে। আমি আম্মুর সাথে ছিলাম আর শ্রাবণ একাই গিয়েছে। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু ওই ছেলেটা আমার কলেজের ক্লাসমেট। ও আচ্ছা, এখানে ডেকে আনো, এখানে বসুক, একা একা বসে আছে যে। না আম্মু, থাক না, ও ওর মতো খেয়ে যাক, আমরা আমাদের মতো খেয়ে যাই। ছেলেটা তোকে কি চেনে না? না হয়তো, আবার চিনতেও পারে ঠিক নেই। ডেকে আনেক তো, যদি চিনতে পারে তবে কি ভাববে? আমি তোর মা, ছেলেটা একা বসে আছে, তবুও ডাকিনি, বিষয়টা ভালো দেখায় না। তোর ডাকতে হবে না, আমি ডাকছি। এই ছেলে শ্রাবণ নিচের দিকে আঙুল ইশারা করে আমাকে ডাকছে। হ্যাঁ বাবা, তোমাকেই। জি আসছি। শ্রাবণ আসার পর আসসালামু আলাইকুম, কেন ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি শর্মিলার মা, তুমি একা বসে আছো জন্য তোমাকে ডাকলাম, বসো এখানে, একসাথে খায় না। না আন্টি, আমি একা খেয়ে চলে যাব, সমস্যা নেই। শর্মিলা মা বলতাছে তো খেয়ে যেতে, বড়দের কথা অমান্য করতে হয় না, খেয়ে নাও। শ্রাবণ তখন বসে পড়ে আর শর্মিলাকে বলতে থাকে, তুমি কি চেনো আমাকে, বা আমাদের কখনো কি কথা হয়েছে? শর্মিলা না, কথা হয়নি তো, তবে তোমায় দেখেছি ক্লাসে। আচ্ছা, আমিও দেখেছি, কিন্তু কথা হয়ে ওঠেনি। এভাবে কথা হতে হতে খাওয়া শেষ হয়ে গেল। শর্মিলা আর শর্মিলার মা বিদায় নেয় রেস্টুরেন্টে থেকে, আর শ্রাবণও চলে যায় তার বাসার দিকে। পরের দিন যথারীতি শ্রাবণ কলেজে আসে, কিন্তু আজকের দিনটি শর্মিলার জন্য স্পেশাল হতে যাচ্ছে। শর্মিলা কলেজ ঢুকতেই কিছু ক্লাসমেট বলতে থাকে, কি খবর ভাবি, কেমন আছেন? শর্মিলা কিছু বুঝে উঠতে পারে না, তাই সোজাসুজিভাবে ক্লাসরুমে চলে যায়। তখন শ্রাবণ জিজ্ঞেস করে, কি অবস্থা, কেমন আছো? ভালো, তুমি? এই তো চলছে, থ্যাংক ইউ ফর ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট স্টারডে। সেটার মার পক্ষে থেকে ছিল, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। ও আচ্ছা, তুমি বলে দিও। আমি ধন্যবাদ আর সালাম জানিয়েছি, ঠিক আছে। তখন আমি খেয়াল করতে থাকি ছেলেটা আমাকে প্রতিনিয়ত এখন নোটিশ করতেছে। আমার তো পার্সোনালি ছেলেটাকে পছন্দ না, কিন্তু আমার মার কারণে তাকে এখন সহ্য করতে হচ্ছে। কিছুদিন এভাবে টুকটাক কথাবার্তা হতো। একদিন দেখি আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে শ্রাবণ, আমি আর অ্যাকসেপ্ট করিনি। তার দুদিন পর রিকোয়েস্টে মেসেজটাও অ্যাকসেপ্ট করিনি। পরের দিন কলেজে যাওয়ার পর আমাকে বলতেছে, আমি তো ক্লাসমেট সৌজন্যবোধ থাকলেও তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা উচিত, তাই না? আমার আনইজি লাগে অপরিচিত কারো সাথে কথা বলতে। আমরা তো বন্ধু হয়ে যেতে পারি, এটা সমস্যা কি? ভাবা যাবে, এটা বলে আমি সরে যাই ওর কাছ থেকে। দুটা ক্লাস শেষ করে একটু বিরতি পাই। কিছু ছেলে পেলে দেখি বহিরাগত কলেজে ঢুকেছে। এসেই শ্রাবণকে বলতেছে, এই শ্রাবণ বের হস না থেকে। শ্রাবণ বেরিয়ে যায় ক্লাস থেকে। বের হতেই ওরে একটা থাপ্পড় মারে। আমি ভয় পেয়ে যাই। ওকে আমাদের ক্লাসের আড়ালে নিয়ে যায়। তখন আর কিছু দেখতে পারি না, একটু টেনশন কাজ করতে থাকে মনের মধ্যে। একটু পর আরও কিছু ছেলে আসে, এগুলো শ্রাবণের গ্যাং। মোটামুটি একতরফা মারামারি হয়ে যায়। এরপর শ্রাবণ ক্লাসে আসলে সজীবকে বলে, এই তোর আজকে কাফনের কাপড় পরানো হবে, ক্লাসটা শেষ হোক আগে। আমি কিছু বুঝে ওঠার আগেই সজীব ক্লাস থেকে বের করে বেধর মারতে থাকে শ্রাবণ।
কেউ কোনো বাধা দিচ্ছে না। আমি সাহস করে এগিয়ে যাই আর শ্রাবণকে বলি, প্লিজ স্টপ। আশ্চর্য হলেও সত্যি শ্রাবণ সেখানেই থেমে যায়। কলেজ শেষে বাসায় ফিরি। রাতে শ্রাবণকে মেসেজ করি, কি হয়েছিল, এত মারামারির মধ্যে থাকো কেন তুমি? এগুলো কোনো অভদ্র ঘরের সন্তানদের কাজ হতে পারে না। নেক্সট টাইম যেন এগুলো করতে না দেখি। যার জন্য চুরি করি সেই বলে চোর, মানে কি? আজকের ঝামেলা তো তোমার জন্য হয়েছে। তোমাকে সজীব লাভ করে, আবার আমি তোমাকে লাভ করি, এটা নিয়েই ঝামেলা। ওরে বাবা, মনে মনে ভালোবেসে শেষ তার জন্য আবার মারামারি। আমি কি কাউকে ভালোবাসি, নাকি আমার মতামতের কোনো প্রয়োজন নেই? বিষয়টা তা না। আমি তো আর আগে থেকেই হিট করিনি। ওই তো আগে ছেলেপিলে এনে ঝামেলা করলো। যার সজীব আমাকে ভালোবাসে মানে কি? আমি ওর সাথে তো কখনো কথাই বলি না। কতদিন আগে মেসেজ রিকোয়েস্ট দিয়েছে, ওর মেসেজ তো চেকও করি না। আর আজকের পর ওরে তো ব্লক লিস্টে রেখে দিব। তার মানে আমাকে তাহলে ভালোবাসো না? তাও না। যেহেতু আজকে তোমার দোষ নেই, সেজন্য তোমাকে ব্লক করলাম না। রাখছি, ভালো থাকো। কিছুদিন যাওয়ার পর কলেজ ছুটি হয় একদিন। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। আমি রিকশায় যাচ্ছিলাম বাসার দিকে। শ্রাবণ একটা দোকানের সামনে সিগারেট টানছিল। প্রথমত আমার সিগারেট খাওয়া ছেলে তো একদমই পছন্দ না। এরপরেও ওর অ্যাটিটিউড দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। বাসায় গিয়ে দেখি আম্মু খালামুনির বাসায় চলে গেছে। এখানে নতুন শহর, আর ওইভাবে কেউ পরিচিত ছিল না। বৃষ্টির দিন বাইরে খেতে মন চাচ্ছিল। আমি কার সাথে যাব এটা নিয়েই ভাবতে থাকি। উপায়ন্তর না পেয়ে শ্রাবণকে মেসেজ দিয়ে বলি, হাই শ্রাবণ, ফিরে আসো কি? তোমার জন্য সবসময় ফ্রি আমি। কি করতে হবে বলো? সব সময় তোমাকে ফ্রি হয়ে বলিনি আমি। জাস্ট 2টা ঘন্টা আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায়ে আবার বাসায় দিয়ে যাবা। পারবা? এই আর কি কঠিন কাজ? কখন বের হব বলো? আমি রেডি হচ্ছি, তুমি কলেজের গেটে থাকো। আমি যাচ্ছি। আমি রেডি হয়েই বের হই। দেখি শ্রাবণ গেটে দাঁড়িয়ে আছে। ওর বাইকে উঠে রেস্টুরেন্টে যাই। খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষা করতে থাকি। এর মধ্যে ওরে জিজ্ঞেস করি, বাসায় কে কে আছে তোমার? আমি, আম্মু আর আব্বু, আর কেউ নেই। মানে ভাই বোন কেউ নেই? আমি একমাত্র সন্তান তাদের, এজন্য কাদর হয়েছ। তোমার ভাই বোন কয়জন? আমিও একাই, ভাই বোন নেই। আমি আর মা শুধু, বাবা ছেড়ে চলে গেছেন। সো সরি, কষ্ট পেও না। আসলে কেউ চিরদিনের জন্য পৃথিবীতে আসে না। যাক, বাদ দাও, তোমার কথা বলো। এরকম ফালতু মার্কা কেন তুমি? ড্রেস আপ চেঞ্জ করতে পারো না? দেখতে ভালো লাগে না তোমার ড্রেস। তুমি সাথে থাকলে সব চেঞ্জ করে ফেলবো। রাজি হয়ে যাও। চুপ করো তো। সব কিছু অ্যাডভান্স চিন্তা করো ভালো না। আমি তোমার জন্য তোমাকে ভালো হতে বলতেছি। মনে করো এই যে শার্টটা পরেছো দেখে দামি মনে হচ্ছে, কিন্তু তোমাকে মানাচ্ছে না। কোনো অভদ্রতা দেখাচ্ছে না। এরকম কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হবে, তাহলে সুন্দর লাগবে। আর বকাটে ছেলেদের মতো গলায় চেইন, হাতে ব্রেসলেট, এগুলো কি ফালাই দিবা সব কিছু? এগুলো বলতে বলতে আমাদের জন্য খাবার এসে যায়। খেয়ে দিয়ে আসতে থাকি বাসার দিকে। শ্রাবণ বলতে থাকে, সামনে মোড়ে একটা চাওয়ালা আছে, অনেক সুন্দর চা বানায়। না, আমার চা খাওয়া অপছন্দ না। আরে চলো, অনেক প্রকার চা আছে ওখানে, আর ওখানের ভিউটা অনেক সুন্দর, মন ফ্রেশ লাগবে। তো আমি যেতে রাজি হলাম। 10 মিনিট পর পৌঁছালাম। গিয়ে দেখি সত্যি সুন্দর দৃশ্য, আর মানুষের ভিড় অনেক। শ্রাবণ বলতেছে, মামা 2 কাপ বুলেট চা দাও, মরিচ তেঁতুল মিশানো একটা চা। আমি মনে মনে চিন্তা করতে থাকলাম, বুলেট চা আবার কি?
যাই হোক, এখানের দৃশ্যর প্রেমে পড়ে গেলাম আমি। শ্রাবণ আমার পাশে বসলো। হুট করে কিছু অসহায় ছোট ছোট বাচ্চা এলো আমাদের কাছে সাহায্য চাইতে। শ্রাবণ অনেক আদর করে পাশের দোকান থেকে জুস সহ কিছু টাকা দিয়ে দিল। আমি এবার সত্যি মুগ্ধ হয়ে গেলাম। যার এত সুন্দর জায়গা পছন্দ আর অসহায়ের প্রতি এত মায়া, সে মানুষটা খারাপ কেমন করে হয়? যাই হোক, শ্রাবণ আবার আমার পাশে এসে বসে আর বলতে থাকে, জানো শর্মিলা, আমার যখন বেশি মন খারাপ হয় এখানে এসে চা খাই, মন ফ্রেশ লাগে। আর একটা জিনিস, এখানে নানান রকম মানুষ দেখা যায়, তার মধ্যেই আমার কাছে স্পেশাল মানুষ হলো এই অসহায় ছেলেগুলো। এদের দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকি যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শর্মিলা, বাহ, অনেক সুন্দর করে কথা বলো তুমি। ম্যাচিউর লাগছে এখন, কিন্তু তাহলে ঝামেলা করো কেন সবসময়ই? ছাই পাশ খাও কেন? এই শহর নরমের উপর বেশি রাগেননি তো? তুমি আজকে নরম হয়ে যাও, পদে পদে মানুষ তোমাকে ঠকাবে। আর তুমি যখন শক্ত অবস্থানে চলে যাবে তখন তোমাকে সালাম করে কথা বলবে। ইট ইজ দ্য লাভ অফ ন্যাচারাল। শর্মিলা তা ঠিক বুঝলো না। চা খেতে খেতে আরও অনেক গল্প হয় আমাদের। বিকেল প্রায় শেষ হতে চলেছে। যত সন্ধ্যা দিকে যাচ্ছে এই জায়গার ভিউটা তত সুন্দর হতে শুরু করেছে। আমি শ্রাবণকে বলি, সামনে কি ওটা ফাঁকা মাঠ? ওখানে একটু যাব আর আমাকে কিছু ছবি উঠিয়ে দাও সূর্যাস্ত যাওয়ার আগেই। আচ্ছা চলো, উঠিয়ে দিচ্ছি। কিছু ছবি ওঠানোর পর সন্ধ্যা হয়ে যায়। এবার বাড়ি ফিরতে হবে, আর দেরি করা যাবে না। যেই ভাবনা সেই কাজ। শ্রাবণ আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। বাসায় গিয়ে দেখি আম্মু এখনও আসেনি। জামা চেঞ্জ করতে করতে আম্মুকে কল দিলাম, কিন্তু মা আজকে নাকি আসবেই না। কি আর করার, বাসায় এটা থাকতে হবে এখন। কোনোভাবে 10টা পর্যন্ত রাতে চলে যায়। পরে একা একা আর কাটছিল না সময়। এর মধ্যে শ্রাবণের কথা মনে পড়ছিল। আজকের দিনটা স্পেশাল, এটা বলতেই হবে। আর একটা ভাবনা কাজ করে আমার ভিতরে, ছেলেটা মানসিকভাবে কোনোভাবেই খারাপ না, হয়তোবা পরিস্থিতি একটু বাজে টাইপের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু যাই হোক, ওরে মেসেজ দিলাম 10টার পর, তা দেখি মেসেজ সেন্ড করে না। অনেকবার কলও দেওয়া হলো, তবুও রিসিভ করছে না। একটু চিন্তায় আমার খারাপ লাগা শুরু করে। যাই হোক, রাতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা কলেজ যাওয়ার সময় শ্রাবণের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাই। কলেজে গিয়ে দেখি শ্রাবণ নেই। ফোনের পর ফোন আর মেসেজ দিতে থাকি, সে নাই। কোনো উপান্তর না পেয়ে ওদের বাসার ঠিকানা নেই কলেজ থেকে। কলেজ ছুটির পর ওদের বাসায় গেলে বাসার দারোয়ান জানায় কাল রাতে বাইক অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট আছে এখন। কন্টিনিউ।